আমাকে জানানো হলো যে বিডিআর দরবার হলে গোলাগুলি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল, আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি, ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে। সেখান থেকে আমি 7টা AK-47 ড্র করি, প্রায় 2000 রাউন্ড নিই, আমার সাথে আরও 7 জনকে সঙ্গে নিয়ে নিই। আমি 10টার ভিতরে পৌঁছে যাই 4 নম্বর গেটের কাছে, এখানে জাপান ফ্রেন্ডশিপ ঠিক হসপিটালের উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই। তখনও গেটে কিন্তু 2 থেকে 3 জন সৈনিক পাহারা দিচ্ছিল, 1-2টা গুলি আসছিল। এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম, ডিজি হাসান মাহমুদকে জানালাম। আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে IGP হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয়, এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায়, MS ছিল, সে GOC ছিল। যে এরা কী করলো, আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যার আমরা এখানে অফিসারদের তো মেরে ফেলতেছে, আমাদের কাছে আসতে গুলি শুরু হয়েছে। পরে যে না তুমি ভিতরে ঢুকবে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে, উনি বলছে কেউ গোলাগুলি করবে না, উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক, মির্জা আজম, তাপস প্রত্যেককে। আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না, সেনাবাহিনী আসলো, এসে আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন 17 বেঙ্গলের, এখন বর্তমান সেনাপ্রধান, উনি একটা কোম্পানি নিয়ে আসলেন। আমাকে বলে জামান এখানে কি করব। আমি বলি স্যার আপনাকে কি বলেছে? বলে যে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে। তো বলেছে স্যার তাহলে তো আসলেন কেন আপনারা? কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে। এর ভিতরে কর্নেল গুলজার আমাকে ফোন দিল 10টা থেকে 10:15 দিকে, জামান তুই কোথায়, তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা, এরা এখন অর্গানাইজ না। আমরা স্যার আমি এসে গেছি স্যার, আমাদের ঢুকতে দিচ্ছে না। কর্নেল এমদাদ আপনারা জানেন, ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ, 500 জাম করেছিলেন উনি, ওনার জানে ভয় করে কিছু ছিল না। এই কর্নেল এমদাদ আমার জামান তুই একটা প্লাটুন নিয়ে ভিতরে আয়। আমি শাউট করতেছি কর্নেল রেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। আমার 5 নম্বর গেটে মেজর আমিন আছে, আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আর্মড আছি, ঢুকতে দেয় না। বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। এর ভিতরে আপনার আমার কোর্স মেজর হাসান ফোন করলো, দোস্ত তুই আয়, এরা আমাদেরকে মেরে ফেলবে। আমি বলছি আমি ঢুকতেছি, আমি একটু আগে যাই, গুলি আসে, আমি আবার ডানে যাই, বামে যাই, আমার সামনে দেখলে একটা ছোট্ট বাচ্চা মারা গেল। এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না, সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো। এর ভিতরে 1:30টার দিকে দেখি আপনার এই মির্জা আজম, নানক, মাহবুবা গিনি MP, মুস্তাক আহমেদ রুহি MP, ওয়ারেস বেলাল, এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না। আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে। ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে, যে তারা ওদেরকে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল। পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে। রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনার যে ঘটনা ঘটলো, হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন। সে যে কোয়ার্টার থেকে কিছু বিডিআরের DD অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো, আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না। তখন রাত্রি 9টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে, এই মুনির এখনও বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ, আমার সে মেসেজ পাঠাচ্ছে, আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো, তুমি করো না, কথা বলো না। বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে। মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলে যাচ্ছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200-র ঊর্ধ্বে JMB-কে গ্রেপ্তার করি। আমি সেই 2005, 6, 7, 8 সালে র্যাবের CO ছিলাম। আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে, পরে সে ওখান থেকে বের হয়ে আসে। আমি যখন রাত্রি প্রায় 10টার দিকে যখন দ্বিতীয় 26 তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম, ঢুকতে দেয় না। এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই, তখন রাত্রি বাজে 9টা, 26 তারিখ, ডিজির বাসায় যেয়ে ঢুকলাম। ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা, পিন ড্রপ সাইলেন্স। তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে গেলাম, আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফও কেউ হবে, পরে দেখি এটা কর্নেল দেলোয়ার। তো এই যে আপনার পুরো জিনিসটা, পরের দিন যখন আমি ইন্টারোগেশন শুরু করলাম, এই 2-3 দিন পরে ইন্টারোগেশনে যে আমি সুবেদার তোরাব আলীকে ধরলাম। এই সুবেদার মেজর তোরাব আলী কে ছিল? লেদার লিটনের ভাইস সন্ত্রাসী, আওয়ামী লীগের হাজারীবাগের নেতা। তোরাব আলীর মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি, যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের। এই কাজল, তোরাব আলী, আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি, তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো? বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন MP কীভাবে ক্যান্টিনে আসে, কার অনুমতি আসতো? পুরো একটা প্ল্যান গেম ছিল।
তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে 11 দিনের মাথায় ইন্টারোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে। পর 12 সালে আমাকে আপনার অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো। এই পুরো কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং। এই কিলিংয়ের সাথে শুধু এরা না, আমাদের প্রতিবেশীও জড়িত আছে। আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এটা উদ্ধার করবে, না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে, যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যদি দেশে জনগণ নিয়ে আসে। ধন্যবাদ সকল।